আসসালামু আলাইকুম। আমি নাহিদ আক্তার, সহকারী শিক্ষক, আমিনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরবন্দর, দিনাজপুর। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমি তোমাদের আলোচনা করব আমাদের ফিজিক্স বইয়ের 6ষ্ঠ অধ্যায় নিয়ে। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে তাপ ও তাপমাত্রা। ঠিক আছে, এখানে দেখো আমরা শিখন ফলে অধ্যায়ের নাম হলো তাপ ও তাপমাত্রা। এটা আমাদের 6 নম্বর অধ্যায়। আমাদের কিন্তু ফিজিক্স বইটা তোমার কয়েকটা ভাগে বিভক্ত আছে। ঠিক আছে, তার মধ্যে তোমার একটা অংশ হলো তাপ। আমাদের পুরো বইয়ের মধ্যে 14টা অধ্যায় আছে। এই 14টা অধ্যায়ের মধ্যে এই 6 নম্বর অধ্যায়টা কিন্তু সম্পূর্ণ আলাদা, মানে এই অধ্যায়ের সঙ্গে অন্য কোনো অধ্যায়ের কোনো কানেকশন নাই আর কি। এটা সম্পূর্ণ তোমার তাপ নিয়ে আলোচনা করা হয়েছে। আমি যদি দুটো বস্তুকে কাছাকাছি নিয়ে আসি তাহলে কে কাকে তাপ দিবে এই সম্পর্কিত কিন্তু আলোচনা এই চ্যাপ্টারে করা হয়েছে। তো এই চ্যাপ্টারের প্রথমের দিকে যেগুলো আলোচনা করা হয়েছে সেগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। আশা করি তোমরা আমার ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবা। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা শুরুতে আলোচনা করব তাপ। ঠিক আছে, এখানে কিন্তু তাপ এবং তাপমাত্রা দুটো শুনতে একই রকম মনে হলেও কিন্তু এখানে তোমার যথেষ্ট পার্থক্য আছে। ঠিক আছে, তাপ এবং তাপমাত্রা একই রকম মনে হচ্ছে কিন্তু এখানে কিন্তু একই রকম পুরো ব্যাপারটা একই রকম না। তো প্রথমে যদি আমরা তাপের কথা ভাবি যে তাপটা আসলে কি, আমরা জানি শক্তি নিত্যতা সূত্র। তোমরা এই শব্দ মানে এই কথাটা শুনছো যে শক্তির নিত্যতা সূত্র বলে একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা হলো যে শক্তির কখনো নতুন করে সৃষ্টি বা শক্তি কখনো ধ্বংস করা যায় না। শুধুমাত্র মানে তোমার পৃথিবী যখন শুরু হয়েছিল তখন মোট যে পরিমাণ শক্তি ছিল, পৃথিবী যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু শক্তির পরিমাণটা একই রকমই থাকবে, কিন্তু তোমার রূপান্তরিত হয়, রূপ চেঞ্জ হয়। যেমন মনে করো যে আমি এখানে ক্লাস নিচ্ছি, আমার পাশে লাইট জ্বলতেছে। এই লাইটটা যে জ্বলতেছে এখানে কিন্তু আমি ইনপুট আকারে বিদ্যুৎ শক্তিটা দিচ্ছি, আর আউটপুট আকারে কিন্তু আমি আলো পাচ্ছি। আর তোমার যদি বাল্ব হয় তাহলে বাল্বটা কিন্তু হালকা গরম হতে পারে, তাহলে বিদ্যুৎ শক্তিটা তোমার রূপান্তরিত হয়ে আলো এবং তাপ এইসব শক্তিতে কিন্তু রূপান্তরিত হচ্ছে। তাই বলে এখানে কিন্তু আমি শক্তিটাকে নতুন করে সৃষ্টি করতেছি না। ঠিক আছে, বা আমার শক্তিটা আমি বলতে পারি যে আমার বিদ্যুৎ শক্তি কি নষ্ট হয়ে যাচ্ছে না, শুধুমাত্র রূপান্তরিত হচ্ছে। আবার মনে করছে যেখানে পাওয়ার প্ল্যান্ট, যেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেখানে কিন্তু আমি আবার তোমার বায়ু শক্তিটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারি টারবাইন ঘুরায়। ওখানে কিন্তু আমি টারবাইনকে ঘুরাই, বাতাসের সাহায্যে টারবাইনকে ঘুরাইলাম, তখন আমি কিন্তু ওই বাতাস মানে বায়ু শক্তি থেকে কিন্তু তখন আবার বিদ্যুৎ শক্তিতে নিয়ে আসতে পারবো। তো তাপ হলো এক প্রকার শক্তি, মানে শক্তির একটা রূপ। ঠিক আছে, তাপ হলো শক্তির একটা রূপ, বা তাপকে আমরা এক কথা বলতে পারি তাপ হলো এক প্রকার শক্তি। আর আমরা জানি যে শক্তির একক কাজ ক্ষমতা শক্তিতে আমরা করছি যে শক্তির একক হলো জুল, তাহলে তাপের একক হলো জুল। ঠিক আছে, এটাকে যে দ্বারা প্রকাশ করা হয়। আবার তোমার আরেকটা একক আছে যেটাকে আমরা বলতেছি ক্যালোরি। তাপের একক ক্যালোরিও হতে পারে, সংক্ষেপে সিএল লেখা যায়। আচ্ছা, এখন তাহলে তাপমাত্রাটা কি? তাপ তো হলো, তাহলে তাপমাত্রাটা কি? তাপমাত্রা হলো যে কোনো বস্তুর একটা তাপীয় অবস্থা। এই যে মনে করো আমার হাতে এটা ডাস্টার, এটা তোমার মার্কার, তাহলে এটা একটা বস্তু আমরা বলতে পারি। তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা। তাপীয় অবস্থা বলতে কি, এই যে আমি ডাস্টারটাকে ওখান থেকে তোমার ডেস্ক থেকে হাতে নিলাম, এখন এইটা যদি একটু গরম হতো তাহলে আমি কিন্তু স্পর্শ করে বুঝতে পারতাম ও ডাস্টারটা অনেক গরম। ঠিক আছে, আর যদি আমার ঠান্ডা থাকতো তাহলে কিন্তু আমি স্পর্শ করে বুঝতে পারতাম ও ডাস্টার অনেক ঠান্ডা। ঠিক আছে, তার মানে হলো যে এই ডাস্টারটার তাপমাত্রা দেখে আমি বলে দিতে পারবো যে এর মধ্যে তাপ শক্তিটা কতটুকু আছে। তাপমাত্রা দেখে বলে দিতে পারবো যে শক্তিটা কতটুকু আছে। এখন মনে করো যে আমি শীতকালে আমাকে ঠান্ডা লাগছে, আর গ্রীষ্মকালে মানে গরমকালে আমার গরম লাগে। ঠিক আছে, কোনো বস্তুকে তুমি মনে করো যে হিট করতেছো, মানে যখন তুমি এখানে তাপ দিচ্ছ বাহির থেকে তখন কিন্তু এটা গরম হয়ে যাচ্ছে। যখন গরম হচ্ছে তখন কিন্তু এর তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। তাহলে তাপটা হলো এই বস্তুটার মধ্যে একটা শক্তি জমা থাকতেছে। ঠিক আছে, বস্তুর মধ্যে একটা শক্তি জমা থাকে, সেটা হলো শক্তি। তাপটা হলো একটা শক্তি, আর তাপমাত্রাটা হলো ওই বস্তুটার একটা তাপীয় অবস্থা, যেটা দেখে তুমি বলে দিতে পারবা যে বস্তুটা গরম না ঠান্ডা নাকি মাঝামাঝি অবস্থায় আছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো যে তাপমাত্রার তোমার একক আছে, বিভিন্ন স্কেল আছে। স্কেল আলোচনা করলে আমরা এককগুলো জানতে পারবো, সেটা পরে যাচ্ছি। আচ্ছা এখন দেখো আমার হাতে আমি বলছি একটু আগে বলছি যে দুটো বস্তু আছে, এটা একটা বস্তু, এটা একটা বস্তু। এখন দুটো বস্তুর মধ্যে একটু গ্যাপ আছে। আচ্ছা এখন যদি মনে করো যে আমি এই দুটো বস্তুকে স্পর্শ করাই, মানে একটার সঙ্গে আরেকটাকে নিয়ে আসাই,
তাহলে কি হবে? যদি মনে করো যে এটাকে আমি গরম করছি, মানে এটা হচ্ছে তুলনামূলক এর তুলনায় এটা গরম আর এটা একটু ঠান্ডা, যখন আমি স্পর্শ করালাম তখন কি হবে? তোমরা কিন্তু এক নিমেষেই বলে দিতে পারবা যে ম্যাডাম এই তোমার আপনার হচ্ছে ডাস্টারটা থেকে তাপ, মানে ডাস্টারটা মার্কারটাকে ওই গরম কিছু একটু দিবে, ওই গরম কিছু একটা কি দিবে, আসলে শক্তিটা দিবে, ঠিক আছে? এখন তোমরা কিন্তু কিভাবে বলতে পারলা যে ডাস্টারটা মার্কারটাকে শক্তিটা যে দিচ্ছে বা গরমটু উষ্ণতা একটু দিচ্ছে, সেটা তোমরা কি দেখে বলতে পারলা? তোমরা বলতে পারলা যে ডাস্টারটা কিন্তু গরম ছিল, ওই গরম যে ছিল সেটা কিন্তু তোমার তাপমাত্রা, তাপ কিন্তু না, ডাস্টারটা গরম ছিল আর মার্কারটা একটু ঠান্ডা ছিল, তাহলে এর তাপমাত্রাটা বেশি আর এর তাপমাত্রাটা কম, তাহলে এই তাপমাত্রা দেখে কিন্তু আমরা বলে দিতে পারতেছি কে কাকে তাপ শক্তিটা দিচ্ছে। ব্যাপারটা কি বোঝা গেছে? এমনও হতে পারে যে আমার মনে করো যে হচ্ছে আমি মার্কারটা নিলাম না, মার্কারে মনে করো ঢাকনাটা নিলাম, এই বস্তুটা ছোট আর এই বস্তুটা কি অনেক বড়। এখন মনে করো যে এই বস্তুটা অনেক গরম, মানে গরম হচ্ছে আমি করে নিয়ে আসছি, মনে করো যে কোনো হচ্ছে চুল্লির পাশে বা কোনো মাধ্যমে এটাকে গরম করছি, মানে অনেক গরম আর কি তুলনামূলক, এবার এর তুলনায় এ বেশি গরম, ঠিক আছে? যখন আমি স্পর্শ করালাম তখন আবার তুমি বলে দিতে পারবা যে হ্যাঁ ম্যাডাম এখন এই ঢাকনা থেকে কিন্তু এখন ডাস্টারে তাপ আসবে, ঢাকনা ডাস্টারকে তাপ শক্তিটা দিবে। কিন্তু আসলে কি শক্তিটা কার বেশি আর কার কম বলো তো? মনে করো যেটা আমি গরম করছি আর এটা মনে করো ঠান্ডা আছে, কিন্তু এর তো সাইজ ছোট আর এর সাইজটা কি বড়, তাহলে আমি যখন বলি যে কার মধ্যে তাপ শক্তিটা বেশি আছে আর কার মধ্যে তাপ শক্তিটা কম আছে, তাহলে আমরা হচ্ছে এমনিতেই বলে দিতে পারি কোনো থিওরি ছাড়াই, যেহেতু আমরা এখন কোনো কিছু জানি না, তো এই বস্তুটা যেহেতু বড় এর মধ্যে কিন্তু শক্তিটা অবশ্যই বেশি থাকবে, আর এই বস্তুটা যেহেতু ছোট এর মধ্যে শক্তিটা কম থাকবে। এখন দেখো যে যখন আমরা হচ্ছে বড় বস্তুটার সঙ্গে ছোট বস্তুটাকে স্পর্শ করাচ্ছি তখন কিন্তু আমার ছোট বস্তুটাই বড় বস্তুকে তাপ শক্তি দিচ্ছে, তাহলে এই যে শক্তিটা কে কাকে দিচ্ছে সেটা কিন্তু তার শক্তির উপরে ডিপেন্ড করতেছে না, ডিপেন্ড করতেছে তোমার তাপমাত্রার উপরে, যে এই বস্তুটা গরম ছিল তার মানে তাপমাত্রা বেশি আর এই বস্তুটা ঠান্ডা ছিল তাপমাত্রা কম, তাহলে গরম বস্তুর থেকে তাপ ঠান্ডা বস্তুতে আসতেছে। তাহলে আমরা তাহলে আমরা বলতে পারি যে যদি আমরা দুটো বস্তুকে স্পর্শ করাই তাহলে কে কাকে তাপ শক্তি দিবে সেটা তার শক্তির উপরে নির্ভর করে না, নির্ভর করে তাপমাত্রার উপরে। তাহলে ব্যাপার দুটো কি পরিষ্কার হয়েছে যে তাপ এবং তাপমাত্রা? তাহলে তাপ হলো শক্তিটা, যে ওই বস্তুর মধ্যে সঞ্চিত শক্তিটা, সেই শক্তিটাকে আমরা হচ্ছে বিভিন্ন রূপে রূপান্তরিত করতে পারি, ঠিক আছে? এখন মনে করো যে হচ্ছে আমার মধ্যে একটা শক্তি আছে, তাপ শক্তি আছে, আমি যখন কোনো একটা কাজ করবো তাহলে আমার শক্তিটা কি হয়ে যাবে, মানে আমার শরীরের মধ্যে শক্তি জমা আছে, আমি ওই শক্তিটা পাইছি কোথা থেকে? খাইছি বলে শক্তিটাকে পাইছি। এখন আমি যখন একটা কাজ করবো তখন কিন্তু আমার শক্তিটা ব্যয় হয়ে যাবে, যান্ত্রিক শক্তিটা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হবে। সেমভাবে তাপটা কিন্তু এক প্রকার শক্তি, আর তাপমাত্রা হলো কোন একটা বস্তুর তাপীয় একটা অবস্থা, যে বস্তুটা গরম না ঠান্ডা সেই জিনিসটা প্রকাশ করবে কিন্তু তাপমাত্রা, আর এই তাপমাত্রাটাই বলে দিবে যে বস্তুটা তোমার হচ্ছে অন্য কোনো বস্তুকে তাপ শক্তি দিতে পারবে কি না। তাহলে আমরা হচ্ছে এখানে বলছি যে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য করতে পারবে। পার্থক্য কিন্তু আমার মনে হয় যে তোমার অনুধাবনমূলক প্রশ্নে কিন্তু হচ্ছে যেহেতু 2 মাস থাকে তাহলে মিনিমাম 3টা দিলেই তো একদম পারফেক্ট হবে আনসারটা। 3টা পার্থক্য কিন্তু হয়ে যায়, সংজ্ঞা দিলা, তারপরে একক দিলা, তারপর হচ্ছে একটা এক্সাম্পল দিলা যে এটা বস্তুর তাপ, এটা হলো তাপমাত্রা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আলোচনা করব তাপমাত্রার বিভিন্ন স্কেল নিয়ে। আমাদের সিলেবাসে 9-10 সিলেবাসে আমাদের স্কেল আছে 3টা, ঠিক আছে? একটা হলো ডিগ্রি সেলসিয়াস, আরেকটা ডিগ্রি ফারেনহাইট, আর একটা হলো কেলভিন স্কেল। তো এই 3টা স্কেলের মধ্যে সম্পর্কটাকে কিভাবে লেখা যায় সেটা আমরা হচ্ছে শর্টকাটে মানে সহজ উপায়ে মনে রাখতে পারবো। সেটা হলো দেখো যে আমাদের একটা ছোট্ট মানে শর্টকাট টেকনিক মনে রাখি তাহলে কিন্তু হবে। এক্স থিটা, থিটা বলতে এখানে বোঝাইছি যে হচ্ছে আমরা যেই স্কেলটা লিখবো, আচ্ছা থিটা দিলাম না, টি দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এক্স টি, টি বলতে যেই স্কেলটা নিব সেটা মাইনাস এক্স আইস। আইস মানে হচ্ছে বরফ, আমরা জানি আইসক্রিম মানে বরফ বিন্দু, যে কোনো স্কেলটা যদি আমার একটা স্কেল হয় যে আমি মাপি তাহলে মিনিমাম পয়েন্ট আর কি বরফ বিন্দু, সর্বনিম্ন বিন্দু বরফ বিন্দু। তারপরে এক্স স্টিম, স্টিম মানে বাষ্প, বাষ্পবিন্দু, আবার মাইনাস এক্স আইস। এই সমীকরণটা দিয়ে আমরা 3টা স্কেলের মধ্যে সম্পর্ক করে ফেলতে পারবো, আর এখান থেকে আমরা অনেকগুলো ছোট ছোট এমসিকিউ অনায়াসে মনে রাখতে পারবো। আচ্ছা, এখন দেখো যদি আমরা লিখি মনে করো
তো ফার্স্টে আমরা বললাম যে হচ্ছে আমাদের তাপমাত্রার স্কেল তিনটা, একটা হলো ডিগ্রি সেলসিয়াস টিসি, একটা ফারেনহাইট, আর একটা হলো কেলভিন। তো আমরা যদি প্রথমে সেলসিয়াসটা নেই তাহলে এখানে আমরা স্কেলের নামটা লিখবো, ঠিক আছে। এখানে টি বলতে আমরা স্কেলের নাম লিখবো, সেটা হলো আমার হচ্ছে ডিগ্রি সেলসিয়াস টি সি, ওকে। আচ্ছা, এখন আমি দিচ্ছি আইস, মানে হচ্ছে আমার সেলসিয়াস স্কেলের নিম্নবিন্দু। সেলসিয়াস স্কেলের নিম্নবিন্দু হলো 0। তারপর দেখো আমার সেলসিয়াস স্কেল মানে বাষ্পবিন্দু, সেলসিয়াস স্কেলের সর্বোচ্চ বিন্দু হলো আমার কত, 100 দিলাম। আবার তোমার হচ্ছে 0, মানে সর্বনিম্ন বিন্দু 0, তাই 0 দিলাম। আমার একটা স্কেলের কাজ শেষ। আমি যদি এখন আরেকটাকে লিখি ইকুয়াল, একটা ইকুয়াল একটা লেখা যায়। এখন আমি হচ্ছে এখানে এক্স টি যেহেতু আছে স্কেলের নাম লিখবো, সেটা হচ্ছে আমার টি এফ ফারেনহাইট। ফারেনহাইট স্কেলের নিম্নবিন্দু হলো 32, মানে এই স্কেলের যেখান থেকে শুরুই হয়েছে এটা কিন্তু 32 থেকেই শুরু হয়েছে, 31 বলতে এখানে কিছু নাই, শুরুই হয়েছে 32 থেকে, ঠিক আছে। আর তারপর হচ্ছে তোমার বাষ্পবিন্দু হলো তোমার হচ্ছে 212, মানে 212, আবার তোমার হচ্ছে বড় বিন্দু, ওকে। এবার লাস্ট স্কেল যেটা হলো ক্যালভিন স্কেল, ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ একটা স্কেল। এটাকে আমরা হচ্ছে টি কে নিলাম, স্কেলের নাম নিলাম, তারপর এটা হচ্ছে বড় বিন্দু, মানে এই স্কেলটা তোমার শুরুই হয়েছে 273.15, ওকে। পুরাতন বইগুলোতে কিন্তু তোমার হচ্ছে 15টাকে ইউজ করা নাই, তো আমাদের যেটা নতুন তোমাদের যেটা ফিজিক্স বই ওখানে কিন্তু 273.15, এই 1.5টাকে অবশ্যই আমাদের হিসাবের মধ্যে এখন কিন্তু নিতে হবে, নাহলে কিন্তু ম্যাথগুলান একটু মানে আনসার একটু ওদিক ওদিক হয়ে যাবে আর কি, ঠিক আছে। তাহলে এটার সর্বনিম্ন বিন্দু হলো 273.15, আর সর্বোচ্চ বিন্দু মানে বাষ্পবিন্দু হলো 373 বিয়োগ 273.15। এই হলো তিনটা স্কেলের মধ্যে একটা সম্পর্ক। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা এমসিকিউ মনে রাখতে পারি, যেমন তোমার হচ্ছে এমসিকিউ যদি আসে যে হ্যাঁ ফারেনহাইট স্কেলের সর্বনিম্ন বিন্দু বা বড় বিন্দু কত, 32, বা তোমার হচ্ছে বলতে পারে যে ক্যালভিন স্কেলের বাষ্পবিন্দু বা হচ্ছে সর্বোচ্চ বিন্দু কত, 373.15। তাহলে এগুলো তুমি যদি মনে রাখো তাহলে কিন্তু সব পাশেই হচ্ছে, ঠিক আছে। এখন সমীকরণটাকে যদি আমরা একটু ছোট করি তাহলে দেখো কিন্তু 0 বিয়োগ টিসি থাকতেছে আমার, এখানে 100 থাকতেছে, এই পাশে আমার থাকতেছে টিএফ মাইনাস 32, আর এই পাশে থাকতেছে আচ্ছা 212 থেকে 32 বিয়োগ করলে, বিয়োগ আমরা করতে পারবো সমস্যা নাই, বিয়োগ করলে আমাদের থাকবে 180, ওকে। তারপর নেক্সট টিকে থাকলো মাইনাস 273.15, এটাকে বিয়োগ করলে 373 থেকে 273, অবশ্যই 100। আচ্ছা, এটাকে আরেকটু শর্ট করা যায়, যদি আমরা হরগুলোকে একটু শর্ট করার চিন্তা ভাবনা করি। মনে করো তুমি হচ্ছে 20 দিয়ে ভাগ দিলাম আর কি, তাহলে এখানে 5 ইকুয়াল টিএফ মাইনাস 32 ভাগ 9, মানে হচ্ছে হরগুলোকে আমি 20 দিয়ে ভাগ করে ছোট করে ফেলছি, 273.15, আর এখানে আমার থাকতেছে 5। এই হলো আমার তিনটে স্কেলের মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটা যদি আমি মনে রাখতে পারি তাহলে এই স্কেল সম্পর্কিত যত গাণিতিক সমস্যা আছে সবগুলোকে আমি সলিউশন করতে পারবো অনেক ইজিলি, ওকে। এই চ্যাপ্টারটা কিন্তু অনেক সহজ। আচ্ছা, এখন প্রশ্নগুলো কেমন হবে আমি আলোচনা করি। এই তাহলে আমি সমীকরণটা পেলাম, উপরেগুলো হচ্ছে আমি পরিষ্কার করি। আচ্ছা, এখানে প্রশ্নটা কেমন হবে দেখো। আমি আজকে আমেনাবাকি স্কুলে 1 নম্বর রুমে তোমাদের হচ্ছে অনলাইন ক্লাস নিচ্ছি। তো আমি যে রুমে আসি, মনে করো আজকে সাপোজ আমি ধরলাম যে আজকের রুমের এই রুমে যেখানে আমি আসি এখানকার তাপমাত্রা হলো তোমার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস। 30 বললাম কারণ হচ্ছে আজকে গরমটা কম, তো আচ্ছা যাই হোক 30 ডিগ্রি সেলসিয়াস। এখন তোমাকে প্রশ্নটা আমি করবো এইভাবে যে আমি যে রুমে আসি এই রুমের তোমার হচ্ছে টেম্পারেচার যদি 30 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে ফারেনহাইট স্কেলে সেটা কত হবে, বা আমি যে রুমে আছি সেটা টেম্পারেচার যদি তোমার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে ক্যালভিন স্কেলে কত হবে।
প্রশ্নগুলি কি বোঝা গেছে? যে আমি বলছি যে আমি যেখানে আসি এখানকার তাপমাত্রা তোমার হলো 30 ডিগ্রি সেলসিয়াস। সেটা হতে পারে তোমার কাছে চাইছে, বা আমি চাইতে পারি তোমার কাছে যে ফারেনহাইটে কত, অথবা তোমার কাছে বলতে পারো যে সেটা তো ক্যালভিনে কত। তাহলে তোমার কাছে যেটা চাবে, তাহলে তুমি তো আমরা যদি প্রথম প্রশ্নের উত্তর দিতে চাই যে ফারেনহাইটে কত, তাহলে তুমি লিখলা যে আমরা জানি এতটুকু, এটা ইকুয়াল এটা। আচ্ছা দেখো, আমরা লিখছি যে এটা ইকুয়াল এটা, এটা ইকুয়াল এটা, তার মানে কি এটা ইকুয়াল এটা লিখা যায়, মানে সবগুলো সমান। ইকুয়াল মানে তো কি ডান সাইড এবং বাম সাইড সমান। তাহলে আমার দেওয়া আছে যে সেলসিয়াসের মানটা, আর চাইছে ফারেনহাইটে কত, তাহলে আমি এতটুকু নিলাম। তাহলে আমি লিখলাম যে উই নো TC5 ইকুয়াল তোমার হচ্ছে TF মাইনাস 32/9। এখন TC বলছে কত 30 ভাগ 5, তাহলে তোমার হচ্ছে TF মাইনাস 32/9। এখন তুমি এটাকে ক্যালকুলেশন করে TF এর মানটা বের করে ফেলবা, যা আসবে এনাফ। তারপর যদি এখন তোমাকে বলে যে হ্যাঁ তোমার ম্যাডাম যে রুমে আছে ওই রুমের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেটা হচ্ছে ক্যালভিনে কত, তাহলে তুমি তখন কি লিখবা? যে তখন তুমি এইভাবে লিখবা যে হচ্ছে তোমার TC ভাগ 5 ইকুয়াল TK মাইনাস 273.15 ভাগ হচ্ছে 5। তুমি এখানে আবার 30 বসাই দিলা, 30 ভাগ 5 ইকুয়াল TK মাইনাস 273.15 ভাগ হলো 5। ঠিক আছে, এটাকে নর্মাল বীজগণিতে ক্যালকুলেশন করে TK এর মানটা তুমি বের করে ফেললা, এনাফ। আমি যেই প্রশ্নগুলো বলছিলাম সেগুলো তুমি উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বেশিরভাগ সময় মিস্টেক হয়। মিস্টেক বলতে কি, আমাদের বাজারে যেই প্রচলিত গাইডগুলো আছে এই গাইডগুলোতে কিন্তু ওটা ভুল দেওয়া থাকে। তো হচ্ছে আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে আমি এখন যেটা আলোচনা করব সেই ব্যাপারটা একটু বেশি মনোযোগ দিয়ে শোনার জন্য এবং দেখার জন্য। ঠিক আছে, তো আমরা এতক্ষণ যেটা করছি যে আমি মনে করছি যে রুমে উদাহরণ দিলাম। ঠিক আছে, তো আমি মনে করি যে প্রশ্নটাকে এইভাবে বলতে পারি যে একটা জায়গা আছে, কোনো জায়গার তাপমাত্রা আমি যদি লিখি, মনে করো যে কোনো স্থানের তাপমাত্রা। ঠিক আছে, কোনো স্থানের তাপমাত্রা মনে করো যে আমি দিলাম এবার 35 ডিগ্রি সেলসিয়াস হলে, প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে দেখবা, কোন স্থানের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইটে তা কত হবে? ফারেনহাইট স্কেলে তা কত হবে, প্রশ্ন এটা। তাহলে এই প্রশ্নটার সলিউশন অবশ্যই এইভাবে যে আমরা জানি, আমরা এতটুকু নিলাম, এতটুকু নিয়ে তুমি এখানে এখন 35 বসাইলা, বসানোর পরে বীজগাণিতিকভাবে নর্মাল ক্যালকুলেশন করে তুমি হচ্ছে TF এর মানটা বের করে ফেললা। আচ্ছা, এখন দেখো আমার এই প্রশ্নটা থাক, আমি এখন এটাকে যদি একটু অন্যভাবে বলি, কোন স্থানের তাপমাত্রা, আচ্ছা 35 বলছিলাম। ঠিক আছে, আমি এখানে একটু মানটা চেঞ্জ করে দেই, মানে কোন স্থানে তাপমাত্রা 10 হতে পারে, কেন শীতকালে কি হয় না, কোন দেশে অবশ্যই হবে যেখানে শীতকাল। ঠিক আছে, আচ্ছা আমার 35 ছিল, আমি 10 করে নিছি। কোন স্থানের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে ফারেনহাইট স্কেলে তা কত হবে? প্রশ্ন দুইটা প্রায় সেম, কিন্তু উত্তর, আচ্ছা উত্তর কি হবে সেটা আমি পরে যাচ্ছি। আমাকে তোমরা অবশ্যই জানাবা যে এই দুটো প্রশ্নের মধ্যে পার্থক্যটা কোথায়, তুমি কি জানো, বা তোমার মতে এই মানে হচ্ছে এই দুটাকে আমরা কিভাবে সলিউশন করতে পারি, নাকি দুটোই একই? প্রথম অপশন যে দুটো, হ্যাঁ ম্যাডাম দুটো 1 নম্বর এবং 2 নম্বর দুটো প্রশ্নই একই। অপশন নম্বর 2 হলো যে দুটো সলিউশন একই, প্রায় একই, মানে কাছাকাছি যেতে পারে। আর হচ্ছে অপশন 3 হলো যে দুটো সলিউশন একদমই আলাদা, ব্যাপারটা একদম সম্পূর্ণভাবে আলাদা করে বলা হয়েছে।
তুমি এখন তোমার অভিমত অবশ্যই জানাবা যে 1 নম্বর কোশ্চেনটা কি বলছে আর 2 নম্বর কোশ্চেনটা কি বলছে। এখানে কিন্তু কথার মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য অবশ্যই আছে। মানে আমি 1 নম্বর কি বলছি যে কোন স্থানে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তা কত হবে। আর এখানে আমি বলছি ওটা 1ই দিছি না, সরি 2 দিই। 2 নম্বর হলো যে কোন স্থানে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে ফারেনহাইট স্কেলে তা কত হবে। আচ্ছা, কথা দুটো আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। 1 নম্বরে যেটা বলা হয়েছে সেটা কিন্তু বলছে যে কোন স্থানে, ধরো আমি আমার স্কুলের কথা বলতেছি, আমাদের স্কুলের কথা বলছি যে আমাদের আমিনাবাকি স্কুলের তাপমাত্রা হলো মনে করো যে 10 ডিগ্রি সেলসিয়াস, কোন একদিন হয়েছে। এখন তোমার গরম, এখন না হতে পারে, শীতকালে কিন্তু হতে পারে, মানে এবার শীতকালে টেম্পারেচার কিন্তু অনেক কম ছিল। শীতকালে সরি শীত মানে গ্রীষ্মকালে টেম্পারেচার অনেক, মানে তোমার 7 বছরের রেকর্ড হয়েছে না, এবার তো শীত যাই হোক স্বাভাবিক পর্যায়ে ছিল, মাঝখানে একটু বেশি কমে গেছিলো। আচ্ছা যাই হোক, তাহলে আমার স্কুলের তাপমাত্রা যদি একদিনের তাপমাত্রা বা কোনো সময়ের তাপমাত্রা যদি 10 ডিগ্রি হয় সেলসিয়াস হয়, তাহলে সেটা ফারেনহাইটে কত হবে। এটা কিন্তু প্রশ্ন এটা। আর দ্বিতীয় প্রশ্নটা একটু বুঝতে হবে, সেটা বলছে যে কোন স্থানে তাপমাত্রা 10 ডিগ্রি বৃদ্ধি পাইছে। তার মানে কি, কথাটা হলো যে যদি মনে করো 10 ছিল হয়েছে 20, অথবা আগে 20 ছিল পরে হয়েছে 30, অথবা আগে 30 ছিল পরে হয়েছে 40, মানে 10 বৃদ্ধি পাইছে। আগে কি ছিল পরে কি হয়েছে সেটা কোনো ব্যাপার না, মাঝখানে 10 বৃদ্ধি পাইছে। তাহলে এই দুটো প্রশ্নকে আমরা একইভাবে সলিউশন করলে উত্তরগুলো কি আমাদের ঠিক হবে? অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিবা যে হ্যাঁ ম্যাডাম একইভাবে করলে উত্তরগুলো আমাদের ঠিক হবে। প্রশ্ন কিন্তু সম্পূর্ণ আলাদা। এই 1 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে আমি যেখানে আসি সেখানকার তাপমাত্রা হলো 10, আর এখানে বলা হয়েছে যে তাপমাত্রা যা ছিল তার চেয়ে 10 বাড়ছে। হতে পারে 10 থেকে 20 হয়েছে, 20 থেকে 30 হয়েছে, 30 থেকে 40 হয়েছে, 25 থেকে 35 হয়েছে, 55 থেকে 65 হয়েছে, যা ছিল তার চেয়ে 10 বাড়ছে। অবশ্যই প্রশ্ন দুটো কিন্তু একই না। আচ্ছা, এখন আমি যদি তোমাদের হচ্ছে এটার উত্তর একটু আলোচনা করতে চাই, তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে স্কেলে। আমি হচ্ছে নর্মালি একদম অনেক সিম্পল স্কেলগুলো করার চেষ্টা করব, মানে অত তোমরা একটু বুঝিয়ে নিব। ওকে, আমার মনে হয় ছবি দেখে তোমরা বুঝেই গেছো আমি কি একা চেষ্টা করতেছি। প্রায় একই হাইটে নিতে হবে। কি এগুলা বলো? থ্যাংক ইউ যারা বলতে পারছো। এগুলা হলো আমার থার্মোমিটার। আর থার্মোমিটার হচ্ছে আমরা কি কাজে ব্যবহার করি? তাপমাত্রা পরিমাপ করার কাজে। ঠিক আছে, তো এখানে আমি 3টা থার্মোমিটার নিয়েছি কারণ আমাদের স্কেল হলো 3টা। তো এটা হলো টিসি, এটা টিএফ, আর এটা হলো টিকে। ওকে, আচ্ছা এখন দেখো আমরা জানি টিসির নিম্নবিন্দু হলো 0, এটা তোমার নিম্নবিন্দু। একই লেভেলে করতে হবে, একই লেভেলে করতে হবে, তাহলে বোঝা যাবে জিনিসটা। হ্যাঁ, এই এটা অবশ্য আছে, আচ্ছা নামাই দিই একটু। এটা আর এটা হচ্ছে নিম্নবিন্দু কত 32, আর এটা নিম্নবিন্দু হচ্ছে 273.15। আমার ধরো এই পর্যন্ত দাগ দেওয়া আছে। আমি এখানে থেকে আমাদের স্কেলে দাগ দেওয়া থাকে না, যে নিম্নবিন্দু যে কোনো স্কেলে তো দাগ দেওয়া থাকে। তো এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু হলো 100, এটা হচ্ছে 212, আর এটা হচ্ছে এই পাশে দেই 373.15। আচ্ছা, এখন আমাকে বলো যেটা 0 থেকে 100 তাহলে মাঝখানে দাগ কটা থাকবে? অবশ্যই 100টা দাগ, 100টা দাগ। এখানে কটা দাগ থাকবে? 32 থেকে 212, মাইনাস করলে কত? 180, 180টা। আর এখানে কত থাকবে? 100টা দাগ। ঠিক আছে, তুমি যদি ওই তোমার হচ্ছে 1 নম্বর প্রশ্নটা যেটা ছিল যে আমাদের তাপমাত্রা যদি 10 থাকে তাহলে সেটা ক্যালভিনে বা ফারেনহাইটে কত হবে, সেটা কিন্তু আমাদের ওই স্কেলে যেটা সম্পর্ক ছিল ওই সম্পর্কে ফেললে হয়ে যাবে। আর দ্বিতীয় যেটা প্রশ্ন ছিল যে কোন স্থানে তাপমাত্রা যদি 10 ডিগ্রি বৃদ্ধি পায় তাহলে কিন্তু মানগুলো দেখো কি হবে। এখানে কি 10 বৃদ্ধি পাওয়া মানে কি 10টা দাগ বৃদ্ধি পাবে। ঠিক আছে, এখানে যেহেতু 100টা দাগ, এখানেও 100টা দাগ, তার মানে কি তোমার সেলসিয়াস স্কেলে যদি 10 বৃদ্ধি পায় ক্যালভিন স্কেলেও 10 বৃদ্ধি পাবে। তাহলে ওখানে তোমার যদি প্রশ্নটা ফারেনহাইটে চাইছিল, যদি ক্যালভিনে চাইতো তাহলে তোমার 10ই উত্তর হতো। ঠিক আছে, কিন্তু ফারেনহাইটে একটু ব্যাপারটা আছে। দেখো এখানে হলো আমরা লিখতে পারি যে 100 দাগ ইকুয়াল 180 দাগ। ঠিক আছে, আমার তো ফারেনহাইট চাইছে,
তাহলে আমি এটা হচ্ছে ঘুরাই নেই, তাহলে 180 ইকুয়াল 100, 1 ইকুয়াল না উল্টা হইল, ঠিক ছিল। আচ্ছা, এখানে 1 দাগ ইকুয়াল 180 ভাগ 100 দাগ, তাহলে এটাকে যদি আমি কী করতে পারি 9/5 লিখতে পারি অথবা 1.8 লিখতে পারি। তার মানে হলো যে যদি সেলসিয়াস স্কেল কোনো স্থানে তাপমাত্রা 10 ডিগ্রি বৃদ্ধি পায়, তাহলে ফারেনহাইট স্কেলে সেটা বৃদ্ধি পাবে 10 × 1.8। এটাই আনসার। এটা কিন্তু তোমাদের গাইড বইগুলোতে একদম ভুল দেওয়া আছে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আজকে অবশ্যই দেখবা। তো ঠিক আছে, আজকে আলোচনা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।